সকালবেলা ঘুম থেকে উঠে আধা ঘন্টা আমি আমার জন্য রাখি। বুয়া রাখলে আমরা অনেক বেশি অলস হয়ে যাই, তখন আর ঘরের কাজগুলো করতে ইচ্ছা করে না। কী করব, সংসার করতে গেলে এরকম ছোটোখাটো অনেক সমস্যা পোহাতে হয়, সেগুলো সহ্য করে নিতে হয়। খরচ কমানোর জন্য আমরা আসলে এমন অনেক কিছু করি যেগুলো করা উচিত না, যেগুলো করলে আলটিমেটলি ক্ষতিটা আমাদেরই হবে। বাঁচিয়ে দেবো নাকি মাইনাদের বেশি লাগে, আসলে কি তাই আপুরা? এত খরচ দিতে দিতে আমি ফেড আপ হয়ে গেছি। ছেলের অর্ধবার্ষিক পরীক্ষা খাতা দিয়েছি, দেখো আমার ছেলে কত মার্ক পেয়েছে। তুমি মোটেও ভালো করো নাই, এগুলো করলে হবে না, এগুলো করলে হবে না, ভালো করতে হবে, ঠিক আছে? আমি যখন ওকে বকতেছিলাম না, ওর চোখ দিয়ে পানি বেরিয়ে গেছিলো, বুঝছো আপুরা? টাকা জমিয়ে আমার ছেলে জন্মদিন পালন করব। আমরাই করব। ঘরের মধ্যে এটা কেক এনে ওকে খাইয়ে দিব। তোমরা কি আমাকে মিস করেছো? মিস করলে কমেন্টসে জানাও। আসসালামু আলাইকুম, আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল 8টা বাজে। সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে মাথাটা আসে নিলাম। আমি তো তোমাদের বলেছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে আধা ঘন্টা আমি আমার জন্য রাখি। এই আধা ঘন্টার মধ্যে মাথা আঁচড়াই, ঘর ঝাড়ু দেই এবং দাঁত ব্রাশ করি। অনেক সময় একটু বেশি সময় লেগে যায়, তারপরে চেষ্টা করি যে আধা ঘন্টার মধ্যে এই কাজগুলো করার। আপুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো কিন্তু এখন পর্যন্ত একটা লাইক করোনি, তারা প্লিজ একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। প্রতিদিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়া অভ্যাস হয়ে গিয়েছে, এটাই ভালো। কাজের লোক থাকলে আসলে সে কাজটা করা হয় না। এখন আলহামদুলিল্লাহ আমার ঘরটা অনেক পরিষ্কার আছে, কোথাও কোনো ময়লা থাকে না। হ্যাঁ, সারাদিন তো ঘর ময়লা হয়, অনেক ময়লা থাকে, কিন্তু আমি সকালবেলা পুরো ঘর ছাওয়া দিয়ে দিই, কারণ সকালবেলা আমি নিরিবিলি ঘরটা ছাওয়া দিতে পারি। বাচ্চারা সবাই ঘুমিয়ে থাকে, তখন আর সমস্যা হয় না। আর অন্যান্য সময় ঘর ঝাড়ু দিতে গেলে অনেক ঝামেলায় পড়ি, অনেক সময় লেগে যায়। বাচ্চারা চলাফেরা করে, ঘর আরও বেশি ময়লা হয়ে যায়, তাছাড়া সময়ও হয় না। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, বউ না থাকলে আমার ঘরটা আরও বেশি পরিষ্কার থাকে, কারণ তখন আমি ঘরের কাজ করি। মানে বুয়া তো নেই, কাজ তো করতেই হবে। আর নর্মালি যখন বুয়া থাকে তখন ভাবি বুয়া তো করবেই, ওই বুয়ার সাথে থেকে ঘরটা আর বেশি ময়লা হয়ে যায়, কারণ বুয়া অনেক সময় আসে না। তাছাড়া বুয়ারা কি আর এত ভালোভাবে ঝাড়ু দেয়? আমরা গৃহিণীরা যত সুন্দরভাবে কোনা কোনা ঝাড়ু দেই, বুয়ারা কি আর সেভাবে ঝাড়ু দেয়? আমি ঝাড়ু দেওয়াতে আমার ঘরের ময়লা অনেকটাই চলে গিয়েছে। তবে আমার ঘরটা একটু ফার্নিচার বেশি তো, যার কারণে আমার মুভমেন্ট করতে কষ্ট হয়, তাই চিপাচাপা ঝাড়ু দিতে একটু কষ্ট হয়ে যায়। কবে যে একটা বড় বাসা নিব, বড় বাসা নিলে আমার এই কষ্টগুলো আর হবে না, তখন আমি আরামসে ঘরটা সুন্দরভাবে গুছাতে পারবো, ঝাড়ু দিতে পারবো। এখন ঘর ঝাড়ু দিতে গেলে আমার খুবই কষ্ট হয়ে যায়। প্রতিদিন ঘর ঝাড়ু দিলে কষ্ট হয় না, কিন্তু যদি গ্যাপ পড়ে যায় তাহলে ঘর ঝাড়ু দিতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। বুয়া রাখলে আমরা অনেক বেশি অলস হয়ে যাই, তখন আর ঘরের কাজগুলো করতে ইচ্ছা করে না। ওই যে বুয়া করবে এরকম একটা টেন্ডেন্সি আমার মধ্যে কাজ করে, এই কারণে আমরা আরও বেশি অলস হয়ে যাই। তাই বুয়া না রাখাই ভালো। যদিও আমার অনেক সমস্যা ছিল, সিজারের পরে কাজ করতে পারতেছিলাম না, তাই বাধ্য হয়ে বুয়া রাখতে হয়েছে, না হলে বুয়া রেখে কাজ করা আসলে অনেক কষ্টকর হয়ে যায়। বাবুর আব্বুর রুম আর ঝাড়ু দিলাম না, ওই রুম ঝাড়ু দিতে গেলে উনি ঘুম থেকে উঠে যাবে, চিড়চিড়ি করবে, তাই আর ঝাড়ু দিলাম না। তাছাড়া সময়ও নেই, এমনিতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, স্কুলে যেতে হবে। মাঝে মধ্যে ঘর ঝাড়ু দেওয়ার পরে ঘরটা মুছে দিই যদি সময় থাকে। বাচ্চার স্কুল বন্ধ থাকলে তখন ঘরটা মুছে দিই। আজকে যেহেতু সময় নেই, ছেলে স্কুলে খোলা আছে, তাই আর ঘরটা মুছলাম না, পরিষ্কারই আছে, মোছা লাগবে না। টেবিলটা অনেক দিন ধরে মোছা হয় না, তাই আজকে একটু ভালোভাবে মুছে দিচ্ছি। টেবিলটা অনেক বড় তো, তাই মুছতে একটু কষ্ট হয়। তাছাড়া জায়গার অভাবের কারণে ঠিকভাবে দাঁড়িয়ে মোছাও যায় না, এই কারণে অনেক সময় টেবিল মুছতে গেলে আলসামি লাগে। তবে যখন ইডি চুলে রান্না করি তখন মোছা হয়, বা বাচ্চারা খাবার খেলে তখন মোছা হয়, না খেলে আর মোছা হয় না। পুরো টেবিলটা ভালোভাবে মোছা হয়ে গিয়েছে, এখন চেয়ারগুলো মুছে নিব। চেয়ারগুলোও মোছা হয় না, চেয়ারের উপরে কাপড়গুলো অনেক ময়লা হয়ে গিয়েছে, এই কাপড়গুলো খুলে ধুতে হবে। কিন্তু এটা খুলবো কীভাবে? এটা খুলতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। কেন যে আমি এই কভারগুলো কিনলাম আমি আসলে বুঝতে পারিনি। ওদের কাছে এই কভার ছিল, ওরা আমাকে এই কভারই দিল, কিন্তু আমার চেয়ার তো গোল, গোল কভার হলে আমার আর কষ্ট হতো না। স্কোয়ারের কভার হওয়ার কারণে লাগাতেও অনেক কষ্ট হয়েছে, খুলতেও অনেক কষ্ট হবে, কীভাবে যে কী করব। বাবুর আব্বুকে দিয়ে করাবো সে আশা রাখি না, ওনাকে দিয়ে কাজ করালে সেই কাজও করা লাগবে না। শীতের কাপড় চোপড় রাখার ব্যাগটা উনি আলমারির উপর রাখেনি,
ওনাকে কত বলেছিলাম, কিন্তু উনি আমার কথা শুনলই না। আচ্ছা তোমরাই বলো আপুরা, আমি একা একা সব কাজ করতে পারি বলো? আমাকে সে শক্তি আছে? যেসব কাজ ভারী কাজ আমি করতে পারি না, সেগুলো উনি করে দিলে তো হয়, কিন্তু উনি করে না। এখন আমি কাকে দিয়ে কাজগুলো করাবো বলো তো? আমি ওনাকে কত বলেছি, কিন্তু উনি আমার কথা শুনেনি না। তেলের বোতল সব জমে গিয়েছে, এগুলো ফেলে দিতে হবে, কিন্তু ফেলে দিতে পারতেছি না, কারণ ময়লা নিতে গেলেই অনেক ভারী হয়ে যায়, পরে আর এটা নেওয়া হয় না। আবার আলাদাভাবে নিতে গেলেও মনে থাকে না। উনি সবসময় আধা কেজি তেল নিয়ে আসেন, 1 কেজি খুব কম নিয়ে আসেন। যখন আমি খুব বেশি চিলাচিলি করি তখন 1 কেজি নিয়ে আসেন। এই কারণে বোতল অনেকগুলো জমেও যায়। তাছাড়া তেলের কাজটা পাকঘরে রাখলে বা ঘরে কোনো জায়গায় রাখলে আরও বেশি নোংরা হয়ে যায়, তাই পলিথিনে করে ভরে রেখেছি। বাইরে যাওয়ার সময় হাতে করে নিয়ে গেলেই হবে। বড় বোনের মেয়ে যে সাবানটা এনেছিল, সেই সাবানটা খুলে বাথরুমে রাখলাম। বাচ্চাদের ঘরে সাবান বেশি দিন থাকে না, সাবান খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বাবুরাবু অনেক চেঁচিলি করে যে এত তাড়াতাড়ি সাবান কীভাবে শেষ হয়। এখন বাচ্চারা সাবান লাগাতে শেষ হবেই। তাছাড়া একটা সাবান ওরা 4 জন ইউজ করে, আমি তো অন্য সাবান ইউজ করি, আমি ডাব সাবান ইউজ করি। আর বাবুর আব্বুর জন্য ভিতরে রুমে বাথরুমে আরেকটা সাবান আছে, ওই সাবান উনি ইউজ করেন। যেহেতু উনি একা ইউজ করেন, তাই ওই সাবানটা অনেকদিন চলেও যায়। এই কারণে বাচ্চাদের সাবান শেষ হয়ে গেলে অনেক কথা শুনতে হয় যে এত তাড়াতাড়ি সাবান কীভাবে শেষ হয়। উনি অনেক দেরি করে সাবান নিয়ে আসেন, বাচ্চাদেরও অনেক কষ্ট হয়ে যায়। কী করব, সংসার করতে গেলে এরকম ছোটোখাটো অনেক সমস্যা পোহাতে হয়, সেগুলো সহ্য করে নিতে হয়। আজকে যদি আমার ইনকাম থাকতো তাহলে এগুলো আমাকে শুনতে হতো না। আমি নিজের টাকা দিয়ে সব কিছু কিনে আনতাম। আমি চাইলে তো আর সব কিছু আনতে পারি না, আর আমি যদি আনি না, উনি আরও বেশি লাভ পেয়ে যায়, তখন আর সে জিনিসটা উনি আনে না। আমার কি ইনকাম আছে যে আমি চাইলে সব কিছু আনতে পারবো? টুথপেস্টের ক্ষেত্রেও এরকম করে, টুথপেস্ট শেষ হয়ে যায়, ওনাকে বলি, বলতে বলতে শেষ, উনি আনে না। দেখা গেলো যে 2-3 দিন পরে নিয়ে আসে। তাও উনি যখন দেখে যে উনি দাঁত ব্রাশ করতে পারতেছে না, তখন বাধ্য হয়ে নিয়ে আসে। মানে কি যে প্যারায় থাকি আমি ওনাকে নিয়ে, জানো না আপুরা। নিয়ম হচ্ছে 2বার দাঁত ব্রাশ করা, সে জায়গায় আমরা 1বার করি, কারণ 2বার দাঁত ব্রাশ করলে তো এত পেস্ট আনার সামর্থ্য হবে না। তারপরেও উনি এরকম করে। কেমন লাগে এরকম করলে বলো তো আপুরা? এখন তো 4 জন দাঁত ব্রাশ করি, সামনে তো আরও 2 জন দাঁত ব্রাশ করবে, তখন ওনার কী অবস্থা হবে আল্লাহই জানে। উনি তো পাগল হয়ে যাবে। বাচ্চারা কমই ইউজ করে। একটা মিডিয়াম সাইজের পেস্ট কতদিন যায় তোমরাই বলো আপুরা? প্রতি মাসে একটা করে আনলেই তো হয়, কিন্তু কে শুনে কার কথা? উনি কি আমার কথা শুনে? উনি যদি আমার কথা শুনতো তাহলে তো এত সমস্যা হতো না। উনি নিজেই তো পেস্ট শেষ হওয়ার ভয়ে 2 দিন পর দাঁত ব্রাশ করে। আমি এত বলি প্রতিদিন দাঁত ব্রাশ করো, তোমার ডায়াবেটিস আছে, সুগার সমস্যা হবে, আমার কথা কি উনি শোনে না। খরচ কমানোর জন্য আমরা আসলে এমন অনেক কিছু করি যেগুলো করা উচিত না, যেগুলো করলে আলটিমেটলি ক্ষতিটা আমাদেরই হবে। হ্যাঁ, ওই মুহূর্তে সাময়িকভাবে আমাদের খরচা কম হবে, কিন্তু পরবর্তীতে খরচটা আমাদেরই বেশি যাবে। এই যে উনি ঠিকভাবে দাঁত ব্রাশ করতেছে না, বাচ্চারাও করতে পারতেছে না, আমারও সমস্যা হচ্ছে। এতে করে কি হবে? আমাদের দাঁতে সমস্যা হবে। সমস্যা হলে কি হবে? ডাক্তার দেখাতে হবে। ডাক্তার দেখালে কিন্তু খরচটা তারই যাবে, এবং এর থেকে বেশি খরচ যাবে। এই সহজ জিনিসটা উনি যে কেন বুঝে না, আমি বুঝতে পারি না। সকালবেলা ঘুম থেকে উঠেই টুকটাক কাজ করতে গিয়ে দেরি হয়ে গেল। এখন আর সবজি কেটে রান্না করা সম্ভব নয়, তাই নুডলসটা রান্না করে নিয়েছি। তাড়াতাড়ি করে সকালে নাস্তা করে বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে তারপর স্কুলে যাব। বাচ্চারা এই নুডলস খেতে চায় না, ঝাল বেশি তো। ওদেরকে তো মরিচ দেই না, তারপর ওরা খেতে চায় না। ওদেরকে আমিই খাইয়ে দেবো জোর করে। জুনেনের জন্য খিচুড়ি রান্না করব। প্রতিদিন ওর জন্য খিচুড়ি রান্না করতে হয়। প্রতিদিনের খিচুড়ি প্রতিদিনই খাইয়ে দেওয়ার চেষ্টা করি। যদি কিছু জমে থাকে সেগুলো আবার তার পরের দিন খাইয়ে দিই। এইদিকে আবার আমার হাত ব্যথা বেড়ে গিয়েছে। আমার ডান হাতটা প্রচুর ব্যথা করে, হাতের হাড্ডিতে অনেক ব্যথা করে। এই হাত দিয়ে কাজ করতে পারি না। থালা বাসনগুলো ধুতে অনেক কষ্ট হয়ে যায়। সকালে থালা বাসনগুলো তো আমি ধুয়ে দিই, বিকালে বা সন্ধ্যার পরে থালা বাসন জমলে সেগুলোকে বাচ্চাদেরকে দিয়ে ধোয়াই। আমার ধুতে অনেক কষ্ট হয়। এদিকে ওষুধও নেই, ওষুধ শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, প্রতি সপ্তাহে 400 থেকে 500 টাকা ওষুধ লাগে। এত টাকা ওষুধ কি বাবুর পক্ষে দেওয়া সম্ভব? কী করব? ওষুধ খেলে ব্যথা একটু কম থাকে, ওষুধ না খেলে তো অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। রিপোর্টগুলো মনে হচ্ছে করাতেই হবে। আমি অবশ্য ওনাকে চাপ দিতেছি না। এদিকে আবার আরেকটা সমস্যা হয়ে গিয়েছে, আমার দাঁতে ব্যথা, প্রচুর দাঁতে ব্যথা। আমার বাম পাশে দাঁতের মাড়িতে অনেক ব্যথা, ওখানে কোনো কিছু চিবিয়ে খেতে পারি না। কোনো খাবার চাবাতে গেলেই অনেক ব্যথা করে। সপ্তাহখানেক ধরে এই ব্যথা আমার চলতেছে। ইদানিং তো ব্যথা আরও বেশি বেড়ে গিয়েছে। বাবুরাব্বাকে কত বলেছি, কিন্তু ওনার ভিতরে কোনো রেসপন্স নেই। উনি আমাকে ডাক্তার দেখাবে কি না জানি না। আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, আমি খাবার খেতে পারি না। আমি জাস্ট ডান পাশে দিয়ে অনেক কষ্ট করে খাবার খাই। যদি কোনো কারণে কোনো খাবার বাম পাশে চলে যায় বা বাম পাশে যদি একটু কামড় পড়ে, তাহলে প্রচুর ব্যথা করে। আপুরা তোমরা জানো না আমার কত ব্যথা করে। তাতে ব্যথা যে কতটা বেশি, এটা আসলে যার হয় সেই বুঝে।
আসলেই তাদের ব্যথাটা কিন্তু আমার এখন থেকে না, অনেক আগে থেকেই ছিল। কম বেশি করতে করতে এখন বেড়ে এরকম হয়ে দাঁড়িয়েছে। ইদানিং জুনায়না খিচুড়িও খেতে চায় না, নজর লেগে গিয়েছে। ও যে বলেছিলাম খিচুড়িটা খায়, এখন খিচুড়িটা খায় না। বাবরাবু বলতেছে তোমার নজর লেগেছে, বাচ্চাদের উপর নাকি মার নজর বেশি লাগে। আসলে কি তাই আপুরা? ছেলের অর্ধবার্ষিক পরীক্ষা খাতা দিয়েছে, দেখো আমার ছেলে কত মার্ক পেয়েছে। ইংলিশে এত কম কেন হয়েছে তুমি? বাংলাতে 100-তে 100 পেয়েছে, আর ইংলিশে পেয়েছে 89। এত কষ্ট করে পড়াশোনা করাই তাকে। বাসায় তার পরীক্ষা নিয়েছি, সবগুলো লেখা সুন্দর করে লিখিয়ে দিয়েছি, তারপরে সে ভুল করে। বলো তো কেমন লাগে এরকম করলে? এই দেখো, গণনা করো, উত্তর ঠিক আছে, যার শুধু মধ্যাহ্ন লেখে নেই, এই জন্য তার 2 মার্ক কেটে দিয়েছে। এটা কোনো কথা হইল? মধ্যাহ্নের জন্য 1 মার্ক কাটতে পারে, 2 মার্ক কাটা তো ম্যাডাম উচিত হয়নি। মেইন ভুল করেছে এই জায়গায়, বুঝতে পারছো? এই যে শব্দ গঠন, প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে শব্দ গঠন করতে হবে, 3টা করে শব্দ গঠন করতে হবে। ক্লাসে ওকে পড়িয়েছি 2টা করে, আমিও বাসায় পড়েছি 2টা করে, কিন্তু পরীক্ষা হলে এসেছে 3টা করে। তো এটা আসলে বাচ্চারা বুঝতে পারেনি। পরীক্ষা হলে ম্যাডাম বলেছিল প্রত্যেকটা ওয়ার্ডের 3টা করে শব্দ গঠন করতে, ও বুঝতে পারেনি। ও করেছে কি, 3টা ওয়ার্ডই লিখছে, শব্দ গঠন লিখেছে 2টা, কিন্তু 3টা দিয়েছে, এরপর 2টা দেয়নি। এগুলোও সে পারে, 2টা তো পারেই, কিন্তু সে অ্যাকসেপ্ট করেনি, সে বুঝতেই পারেনি। অঙ্ক পরীক্ষায় সে 93 পেয়েছে, দেখো কি ভুল করেছে সে। হে আল্লাহ, তুমি এটা ভুল করে উত্তর উত্তর লেখবা তুমি? উত্তর লেখা হয় তুমি? এখানে বিজয় লেখবা না, এখানে তুমি জয় লেখবা না, দুষ্টু কথাকার এগুলো লেখা না তুমি এগুলা। আল্লাহ, 5 একে 5 না 5 একে 1 না 5 একে 5 মানে এদিকে কি করছো এগুলা? এই যে সহজিটা ভুল করে দুষ্ট। এই উত্তর লেখে না, বুঝছো? এটা ভুল করছো কেন? এটা 16 হবে। আল্লাহ, এটা ভুল করছো। এই সহজ যদি ভুল করছো না, 16 হবে। তুমি 16 লেখো নাই। ধর্মের 3 মার্ক কম পাইছে কেন? 3 মার্ক কম ধর্মে। হে আল্লাহ, হেফাজত হবে নিয়ামত দেখছে, দেখছো? ধর্মে 3 মার্ক কম পেয়েছে, শূন্যস্থান পূরণ একটা ভুল করেছে, আর এখানে শত্রুমিতা খাতা তুলতে হবে, সেটা তুলেনি, এই কারণে 1 মার্ক কাটা গিয়েছে। ম্যাডাম লিখেছে শূন্যস্থান পূরণ তুলতে হবে, ম্যাডামই ভুল লিখেছে। প্রথমে তো বুঝতে পারিনি কী ব্যাপার, শূন্যস্থান পূরণ তো সে সবগুলো তুললো, তাহলে ম্যাডাম এটা কেমন লিখলো? পরে বুঝলাম যে ম্যাডামের ভুল হয়েছে। সমাজে আল্লাহর রহমতে 100-তে 100ই পেয়েছে। কষ্ট করে পড়াইছি তোমার আম্মু, সব কষ্ট করে আম্মু তোমার লেখাইছি, পড়াই সব কিছু লেখাইছি। হ্যাঁ, মার্ক দিছে তোমার, সব তোমার সব মার্ক দিছে, ভালো করছো সমাজে। ড্রয়িংয়ে 25 মার্কের মধ্যে 24 পেয়েছে, 1 মার্ক কাটা গিয়েছে। এই আল্লাহ, পতাকা কেমনি আসছে? পতাকা ব্ল্যাক কালার দেখাবে না? এই ব্ল্যাক কালার দেখাই, তোমার বেশি দেখতে হয় নাই, ব্ল্যাক কালার দেখাই নিবা। হ্যাঁ, এদিকে 9 দিছে, এদিকে 1 মার্ক কম দিছে। তোমার পাতা হয় নাই, শুনতে পাতা হয় নাই। কত পাইছো? 24, 1 মার্ক কম। শোনো, তুমি মোটেও ভালো করো নাই। হ্যাঁ, তুমি সমাজে বাংলায় পাইছো তুমি 100-তে 100, ইংরেজি অঙ্ক ধর্মতে তোমার মার্ক অনেক কম, বুঝতে পারছো? এগুলো করলে হবে না, ভালো করতে হবে, ঠিক আছে? ভালো করতে হবে, বুঝছো? 1-2 মার্ক কাটা গিয়েছে, এটা কোনো সমস্যা নয়, কিন্তু এত বেশি মার্ক কাটা গেছে ইংলিশে, তার জন্য মোটামুটি খারাপ হয়ে গিয়েছে। গত টিউটোরিয়াল পরীক্ষায় ইংরেজি আর অঙ্কেতে 25-এ 25 পেয়েছিল, আর এবারে তার উল্টো হলো, ইংরেজি আর অঙ্কেতে মার্ক কম পেলো, আর বাংলা আর সমাজে মার্ক ফুল পেলো। গত পরীক্ষায় তো বাংলায় কম পেয়েছিল, সমাজেও কম পেয়েছিল, এবারে সেটা রিকভার করেছে, কিন্তু যেগুলো ভালো করেছিল ওগুলো আবার খারাপ করে ফেলেছে। ছোট মানুষ বুঝতে পারেনি। আসলে প্রথম অর্ধবার্ষিক পরীক্ষা তো এতগুলো মার্কের পরীক্ষা আশা করেছে, এই কারণে একটু ভুল হয়ে গিয়েছে। আমি অবশ্য বাসায় পরীক্ষা নিয়েছিলাম, তারপরেও ভুল করেছে। আমি যখন ওকে বকতেছিলাম না, ওর চোখ দিয়ে পানি বেরিয়ে গেছিলো, বুঝছো আপুরা? ও মানে কান্না করতেছিল মনে মনে। তো আমি আসলে অনেক বকাবকি করেছি ওকে, মানিনি কিন্তু অনেক বকাবকি করেছি, বেচারা অনেক মন খারাপ ছিল। ওকে বলেছিলাম পরীক্ষা ভালো রেজাল্ট করলে ওকে ট্রাক কিনে দিব, ও বলতেছে আম্মু আমাকে একটা ট্রাক কিনে দাও, আম্মু আমার জন্মদিন পালন করো। ওর জন্মদিন চলে গিয়েছে এপ্রিল মাসের 15 তারিখে, পালন করা হয়নি। শুধুমাত্র ওকে উইশ করেছিলাম, কিন্তু জন্মদিন পালন করা হয়নি। ওর মনটা অনেক খারাপ, ও বলতেছে আম্মু আমার জন্মদিন পালন করো। কীভাবে এত কিছু করবো বলো, এত খরচ কীভাবে দিব? এই ঘুরতে গেলাম কত টাকা খরচ হয়ে গেল, এখন নাকি আবার ঘুরতে যাব, আবার ঘুরতে গেলে তো খরচ লাগবে। আসলে আমি ফেড আপ হয়ে গিয়েছি আপুরা, এত খরচ দিতে দিতে আমি ফেড আপ হয়ে গেছি, টাকা পয়সা জমিয়ে রাখতেই পারি না, এই খরচ সেই খরচ।
মানে থাকেই না টাকা পয়সা, সব খরচ হয়ে যায়। এদিকে দাঁতে ব্যথায় আমার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছে, কি করব কিছুই বুঝতে পারছি না। একটু তো বকা দিতেই হয়, বুঝো না? এখন যদি আমি ওকে বকা না দিয়ে আদর করি তাহলে তো সে ভালো করবে না, সে বুঝবে না যে ওর কী ভুল হয়েছে। আমি যখন বলেছিলাম খাতা দিয়েছে, ও কি খুশি হয়েছিল, খুশি হয়ে খাতা ব্যাগ থেকে বের করে আমাকে দিয়েছে, আর আমার বকা খেয়ে ওর মনটা খারাপ হয়ে গেল। আসলে ছোটো মানুষ তো বুঝে না ভালো কি খারাপ কি, সেটা বুঝে না। দেখি টাকা জমিয়ে আমার ছেলে জন্মদিন পালন করব। আমরাই করব। ঘরের মধ্যে এটা কেক এনে ওকে খাইয়ে দিব, ওর ইচ্ছা পূরণ করব। আর ওকে ট্রাক কিনে দিব। আমার ছেলে আশা করেছে, এত কষ্ট করে হেঁটে স্কুলে যায়, ও একটু আশা করেছে, সেটা পূরণ না করলে কি হয়? তাছাড়া পরীক্ষাতে অত খারাপ মার্ক করেনি। আপুরা তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করো, ও যাতে পরীক্ষায় ভালো মার্ক করতে পারে। গত 2 দিন বাবুরাবু বাসা ছিল, উনি অসুস্থ ছিল, এই কারণে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। উনি বাসায় থাকলে আমি চ্যানেলে কোনো কাজই করতে পারি না, উনি শুধু চেঁচিলি করে, ওনার জন্য কোনো কাজও ঠিকমতো করতে পারি না। তোমরা কি আমাকে মিস করেছো? মিস করলে কমেন্টসে জানাও। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।